আসসালামু আলাইকুম। বুশরা চ্যানেল থেকে আমি বুশরা চলে আসছি। এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের কি বলবো, আমাদের খুব প্রিয় একজন কণ্ঠশিল্পী, যার গান আমাদের মনের মধ্যে গেঁথে আছে একেবারে। হ্যাঁ দর্শক, ইনি হলেন আমাদের প্রিয় শিল্পী উমা খান। এই মুহূর্তে ঠিক আমার পাশে রয়েছেন। আর আজকে আমি উমা খানের, আমাদের প্রিয় কণ্ঠশিল্পী উমা খানের গল্প শোনাবো। দিদি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। ভীষণ ভালো লাগছে, এতগুলো বছর পর আপনাকে আবারও পেয়েছি, একদম আমার পাশাপাশি পেয়েছি। তো আসলে আমার তো ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, অনেক বছর পরে তোমাকে দেখলাম, তুমি আসলে, তোমাকে দেখতে বেশ সুন্দরই লাগছে। আসলে কি বলবো, আপনাকে দেখে তো আমি একদম এত মুগ্ধ। আপনি সে আগের মতোই আছেন, যদিও মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে, তাই না? তো বাংলাদেশে এখন আপনি বর্তমানে অবস্থান করছেন? হ্যাঁ, কিছুদিন আছি। আমি তো এসেছি সেই ডিসেম্বরের 22 তারিখে। তো এসে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল, এখন সুস্থ। আমি আর কিছুদিন থাকবো আশা করছি। আচ্ছা, তো আসলে অনেক বছর আপনি সুদূর আমেরিকায় বসবাস করছেন, তাই না? তো এই যে বাংলাদেশের মানুষ আপনার গান এত পছন্দ করে, আপনাকে মিস করে, তো আপনার কি কখনো মনে হয় না যে আপনার কি মিস হয় না বাংলাদেশের মানুষ? অবশ্যই আমি মিস করি, অবশ্যই মিস করি, দেখেই তো আমি বাংলাদেশে এলাম এবং কিছুদিন থাকবো। তোমাকে ইন্টারভিউ দিচ্ছি, তোমার সঙ্গে দেখা হলো, ভালো লাগলো। তো যাই হোক, আপনাকে একটু পুরনো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাই। সেই সময়টায় যখন আপনি গান শুরু করেছেন, সেই সময়টা কেমন ছিল, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। সেই সময়টার কথা বলতে গেলে, সেই 74-এ আমি প্রথম বাংলাদেশের রঙিন ছবি বাদশা ছবিতে গান গেয়েছি, এবং আমি এবং আমার ভাই প্রবল চৌধুরী, সেই গানটাতে এখন ইতিহাস। সেই গানটা করার সময় ছোট একটা স্টুডিও এফডিসিতে ছিল, ওখানে দাঁড়িয়ে আমরা গানটা রেকর্ড করেছি। সন্ধ্যা 6টার সময় শুরু হয়েছে, ভোর 6টায় শেষ হয়েছে। আর তখনকার পরিবেশটা, মানে একটা কি বলবো, পরিবেশটা এত সুন্দর ছিল, গাইতেও ভালো লাগতো। আর এখন তো গান তো মানে মিউজিকটা একটা আগে থেকে করে নেয়, কেটে কেটে গান হয়, আর সেরকম ভালোও লাগে না গাইতে। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করে, যখন আপনি বাদশা ছায়াছবিতে আরে ও প্রাণের রাজা গানটা করেছেন, তখন তো একদম আপনি কি একদম ছোট বয়স? ছোট, হ্যাঁ, তখন আমার বয়স হবে 18-19 হবে। হ্যাঁ, আচ্ছা। তো ভাই বোন মিলে এত রোমান্টিক একটা গান করেছেন, তো থাকে না যে একটা ভাইয়ের সামনে এরকম একটা গান করছি, একটা মানে আনইজি লাগে, এরকম কোনো বোধ হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। আমার মেজো ভাইও লজ্জা পাচ্ছিল, আমিও পাচ্ছিলাম, তবে আমি একটু লজ্জাটা কম পাচ্ছিলাম। আমার সাথে বাঁশি বাজাচ্ছিলেন আব্দুর রহমান সাহেব, বিখ্যাত বাঁশি বাদক। তো উনি আমাকে উৎসাহ দিয়েছেন, যেহেতু আমি ওখানে আবার কিছু ডায়লগ ছিল এই বলতো, তো এগুলি বলতে পারছিলাম না তালে তালে, উনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন এবং আমি অনেক ইজি হয়েছিলাম। কিন্তু আমার দাদা এত লজ্জা পাচ্ছিল, লাজুক, আমার দাদা এমনিতেই লাজুক, আর ভাই বোনের প্রেমের, ও প্রাণের রাজা, ও আমার রানী, তো এগুলো তো এই আর কি। বলতো কেন আকাশ এত নীল, তোর নীল ছাড়ি সে পড়েছে, আঁচল ঢেকে পড়েছে। তো এটা রেকর্ডিং কোথায় হয়েছিল? এটা রেকর্ডিং হয়েছিল এফডিসিতে। এফডিসিতে ছোট্ট একটা রুমের মধ্যে আমরা দাদা আর আমি গান করছিলাম, আর বড় হল রুম যেখানে প্রজেকশন ছবি টবি দেখানো হতো, ওখানে মিউজিশিয়ানরা ছিলেন। আমাদের লাইভ হয়েছিল, আমরা যে গান গিয়েছিলাম সাথে মিউজিশিয়ানরা বাজিয়েছিলেন, রেকর্ডেড না, একদম লাইভ। তো গানটা তো রাতারাতি মানে সুপার হিট হয়ে গেল। হ্যাঁ, সেটাই।
উপরওয়ালা ইচ্ছা। হ্যাঁ, তো এটা কেমন ভাবে সেই সময় আপনি নিয়েছিলেন গানটা? তখন তো রেডিও ছিল, হ্যাঁ, বেশিরভাগ মানুষ রেডিওতে শুনতো, হ্যাঁ। আর সিনেমা হলে যেত। তো সিনেমাটাও কিন্তু সুপারহিট, বাদশা, হ্যাঁ, বাদশা। এবং সাথে সাথে এই গানটাও। হ্যাঁ। তো সেই সময় কথা মনে আছে আপনার অনেক ভক্ত হয়ে গেছিল, তাই না? এরকম সেই সময় তো যখন গানটা হিট হলো, আমি তো চিত্ররঙে প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে গান করতাম, বিচিত্র অনুষ্ঠানে। এই গানটা আমার একাই গাইতে হতো, আর মাঝে মাঝে প্রবলদা গাইতো। একবার মনে আছে, তখন আমি প্রেগনেন্ট, আমি বাসে করে যেতে পারবো না ইয়েতে, ইউনিভার্সিটি, চিত্ররঙ ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটি থেকে প্রফেসররা বললেন আমরা গাড়ি করে তোমাকে নিয়ে আসবো। সে গাড়ি করে আমাকে নিয়ে গেলেন খালি ওর প্রাণের রাজা গানটা শোনার জন্য। আমি আর দাদা গানটা গেয়েছিলাম, এই স্মৃতিটা আমার মনে আছে। আচ্ছা, তো প্রথম সিনেমার গান, প্রথম কণ্ঠ দিলেন প্রথমেই বাজিমাত। আমাদের প্রিয় উমা খান কিন্তু আসলে শুধু একজন কণ্ঠশিল্পী নন, আমরা যাকে কণ্ঠশিল্পী বলে থাকি, তিনি একজন কণ্ঠযোদ্ধা। স্বাধীন বাংলা বেতারে তিনি একজন শব্দ সৈনিক। তো আসলে স্মৃতি তো আমাদের শুনতে ইচ্ছেই করে, একটু স্মৃতি কথা শুনতে চাই। স্বাধীন বাংলা বেতারে আপনার সময়গুলো কিভাবে কেটেছিল? আচ্ছা, স্বাধীন বাংলা বেতারে আমরা জয়েন করার পরে শুধু একটা হারমোনিয়াম আর তবলা একটা রুমের মধ্যে আমরা রেকর্ডিং করেছিলাম, রেকর্ডিং করতাম। এবং হয়তো আমরা ভাড়ে করে, ওখানে ইন্ডিয়াতে ভাড়ের মধ্যে চা পাওয়া যায়, ভাড়ে করে চা, একটা সিঙ্গারা, ওই খেয়ে আমরা সারাদিন কাটিয়েছি। শুধু গানকে ভালোবাসতাম, দেশকে ভালোবাসতাম, কখন দেশ স্বাধীন হবে সেটাই আমাদের একটা মাত্র চিন্তা ছিল, কখন দেশে ফিরে যাব। আমাদের কলকাতা একদম ভালো লাগছিল না। আর সবচেয়ে বড় কথা, স্বাধীন বাংলা বেতারে আমি সবচেয়ে কনিষ্ঠতম শিল্পী ছিলাম। আর যত গান রেকর্ডিং হয়েছে প্রত্যেকটাতে আমাদের ভয়েস ছিল। আমি, আমার দাদা প্রবাল চৌধুরী, কল্যাণী ঘোষ, আমরা তিনজনের ভয়েসটা অবশ্যই থাকতো। আর সেই সব স্মৃতি, সেই সব সুখময় স্মৃতি, মানে এখনো মাঝে মাঝে মনে করি যে আমরা দেশের জন্য কিছু করতে পেরেছি। আমাদের দিদি এবং কল্যাণী ঘোষ এবং প্রবাল চৌধুরী, তিন ভাই বোন একসাথে স্বাধীন বাংলা বেতারে, তাই না? হ্যাঁ, একসাথে। এটা আসলে খুবই, কি বলবো, বিরল বিরল। হ্যাঁ, তো যাই হোক, আসলে আমাদের আপনাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু এই সম্মাননাটা একজনই পেয়েছেন। হ্যাঁ, দিদি পেয়েছে 21 পদক পেয়েছেন, কিন্তু প্রবাল চৌধুরী এবং আপনার অবদান কিন্তু কোনো অংশে কম না। কিন্তু আমাদের প্রিয় কণ্ঠশিল্পী আপনার ভাই প্রবাল চৌধুরী, আমরা চাই প্রবাল চৌধুরী যেন একটা সম্মাননা পায়। তাকে মূল্যায়ন করা হচ্ছে না কেন, এই নিয়ে আপনাদের মনে একটা কষ্ট আসলে নীরবে তো আছে। আসলে কষ্ট ঠিক না, দুঃখ বোধ। কারণ আমাদের দেশে আসলে শিল্পীদের যথাযথ মূল্যায়ন হয় না। এখন দেখি কতটুকু হয়, কতটুকু রাখে। সেই সাথে আপনিও তো সম্মান পাওয়ার যোগ্য, কারণ আপনি নিজেও একজন শব্দ সৈনিক, তাই না? হ্যাঁ, আমি আসলে সেটা দর্শক শ্রোতাই বলতে পারবে আমি কতটুকু যোগ্য, আমি পাওয়ার যোগ্যতা রাখি কিনা। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। বাদশা ছায়াছবির পর তো আপনার সেই যে যাত্রা শুরু হলো, আর থামিনি। হ্যাঁ, এরপর কিন্তু আপনি অনেক ছায়াছবিতে অনেক পপুলার গান করেছেন, যেমন ও দুটি হাত চিরদিন থাক, ওই গানটা গেয়েছিলাম ঘর সংসার ছবিতে। ওই গানটা আবার সাবিনা আপাও গেয়েছিলেন, আমরা দুজনেই গেয়েছিলাম। কিন্তু সৌভাগ্যক্রমে আমার গানটাই হিট হয়, কারণ একটু স্যাড গান ছিল, ওটার মধ্যে আবার কান্না ছিল, সবকিছু মিলিয়ে শ্রোতারা খুব পছন্দ করেছেন। এবং এই গানটা সুর করেছিলেন আলী হোসেন সাহেব, গানটি লিখেছিলেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। এই গানটা আমাকে আবার নতুনভাবে শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। প্রথমে ছিল বাদশা ছবি, এরপরে ঘর সংসার ছবির গান ও দুটি হাত চিরদিন থাক হয়ে মোর গয়না। ও দুটি হাত চিরদিন থাক হয়ে মোর গয়না, সাত রাজার ধনিও তো তুলনা হয় না। প্রবাল চৌধুরীর সাথে কিন্তু আপনার আরো একটা গান আছে। হ্যাঁ, একটা গান চিরদিন সাথী, তোমাকে চাই, কালো গোলাপ ছবির গান। এই গানটাও সুপারহিট।
চিরদিন সাথে তোমাকে চাই। এরপরে গিয়েছিলাম দোস্তি ছবিতে, কত যে ভালোবাসি তোমাকে। এটা তো দুই ভাই বোন হ্যাঁ, মিলে দুই ভাই গেছে। বোন মিলে গিয়েছিলাম আমরা, এটাও হিট গান। আসলে এটা কিন্তু অবাক কাণ্ড যে দুই ভাই বোনের শুধু একটা না, মানে তিনটা গান বোধহয়, তিনটা গান, হ্যাঁ। তিনটা গান যে এইভাবে দর্শকরা জনপ্রিয় করে দিবে, দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে ভালো লাগবে, এটা আসলে খুব বিরল। বিরল, হ্যাঁ তাই না? সেটাই। কত যে ভালোবাসি তোমাকে, বলো না গো আমি বোঝাবো কেমনে। এরপর কিন্তু আপনার আরো অনেকগুলো ছবি আছে, দাতা হাতেন তাই, হ্যাঁ, আমি হ্যাঁ, পথ হ্যাঁ। চেয়ে বসেছিল, তুমি আহারে এলে কি প্রেম দিলে, সুন্দর হ্যাঁ। রোমান্টিক একটা গান। কি সুন্দর গান। হ্যাঁ। এখন অবশ্য এই ধরনের গান হয় না। আমরা ওই সময় মানে সোনালী যুগে যা যা গান গেয়ে গেছি, হ্যাঁ, হ্যাঁ। এখন হয় খুবই কম, সংখ্যায় খুবই কম। তো এখন যে আমরা গান গাই, হ্যাঁ। এগুলি আজকে করলাম, কালকে মানুষ ভুলে যায়। আমি পথ যে বসেছিল একা, তুমি এলে, প্রেম দিলে, কাছে নিলে। আপনি কি আর অন্য কোনো শিল্পীর সাথে ডুয়েট করেননি? হ্যাঁ, করেছি। সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, খুরশিদ আলম, তারপর বম্বের কুমার শানু, উদিত নারায়ণ, বিনোদ রাঠোর, বাবুল সুপ্রিয়, এদের মানে এদের সাথে আমি সাথে গান ডুয়েট গেয়েছি। করেছেন। হ্যাঁ। হ্যাঁ। তুমি এমন কোনো কথা বলো না। তো আপনার আরেকটা গান এই মুহূর্তে আমার হঠাৎ করে মনে হলো, হাতে মারিস না, হ্যাঁ, আমার হ্যাঁ, হাতে মারিস হাতে না, হাতে মারিস মারলে না, ব্যথা পাবো। ব্যথা হ্যাঁ, পাবো, হ্যাঁ। এটা হলো অংশীদার ছবির গান। অংশীদার ছায়াছবির গান। এটা কিন্তু একটা দুর্দান্ত, একটা সময় কিন্তু রেডিওতে এত বাজতো, মানুষজন কিন্তু ভুলেনি। হাতে মারিস না, আমায় হাতে মারিস না। হাতে মারলে ব্যথা পাবো, ব্যথা পেলে মরে যাব, মরে গেলে আফসোস করবি, এমন মানুষ আর পাবি না। দিদি, এই যে আপনার আরো আরেকটা গান আসলে আপনার আপনার নিজেরও পছন্দ, সেটা হলো ভালোবাসা বিনা বাঁচা যায় না। হ্যাঁ, আমার খুব পছন্দের একটি গান। হ্যাঁ। এই গানটা আমার সাথে গেয়েছে খালিদ হাসান মিলু। অনেকে কিন্তু ভুল করে যে আব্দুল হাদী মনে করে। হ্যাঁ, আব্দুল হাদী মনে করে। হ্যাঁ, ও তো খুবই ভালো গায়। হ্যাঁ। 4 এটা লাইন কি- গিয়েছিল। আপনার কি জানার মতো এটা কি খালিদ হাসান মিলুর প্রথম প্লেব্যাক ছিল? হ্যাঁ, প্রথম প্লেব্যাক ছিল ও, এটা। তার মানে খালিদ হাসান মিলুর মানে পার্টনার আপনি ছিলেন, প্রথম হ্যাঁ, প্রথম, হ্যাঁ। সহ শিল্পী আপনি সহশিল্পী ছিলেন। আমি ছিলাম, আচ্ছা। এবং সে খুব ভালো গেয়েছে। হ্যাঁ। নতুন হিসাবে সে দুর্দান্ত গেয়েছে গানটা। ভালোবাসা বিনা বাঁচা যায় না। প্রেম প্রীতি ভালোবাসা সবই তো কথার কথা। সোহাগ ছবির কথা মনে আছে? আজ মানুষের দ্বারে মানবতা কেঁদে বলে, আহা। এত গানের কথা কি সুন্দর। হ্যাঁ। গানটি লিখেছিলেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুরকার আলী হোসেন। এটা ববিতা লিপি হ্যাঁ, ছিল। বলতে লিপি ছিল। খুব সুন্দর গানটা। আজ মানুষের দ্বারে মানবতা কেঁদে মরে। তো দিদির কণ্ঠে কিন্তু আমার চিটংয়ের আঞ্চলিক ভাষায় গান শুনতে ভীষণ ভীষণ মিষ্টি লাগে। হ্যাঁ, আঞ্চলিক গান। হ্যাঁ। বড়ই ফুলের থামি আহা। আর একখান গুলবাহার, যদি পাইতাম আই ফিনতাম, যদি পাইতাম আই ফিনতাম, আনা যদি চাইতাম আরে কেন কেন লাগে। বাহ 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 বাহ, কি অনেক দুর্দান্ত। কষ্ট। দিদি, আপনার এই গলার ঠান্ডা নিয়ে আপনি এত দুর্দান্ত গাইলেন, আমি ভীষণ খুশি। Thank you, সামনে যারা thank দর্শক you. বসে আছে তারাও নিশ্চয়ই ভীষণ খুশি। আসে দিদির কণ্ঠে চিটংয়ের আঞ্চলিক ভাষায় এই মুহূর্তে আপনারা গানটা শুনলেন। দিদি কিন্তু আমাদেরকে চলতে ফিরতে সবসময় গান শোনাতো, কিন্তু আজকে একটু ঠান্ডা লেগেছে তো, ঠান্ডা তাই লাগাতে নাকটাকে একদম বন্ধ আর হ্যাঁ। প্রচন্ড কাশি। তো এখন তুমি এসছো, কিছুটা কথা বলতে পারছি আমি, আমি তো 2-3 দিন কথাই বলতে পারিনি। দিদি, এই যে সেই যে গান শুরু করলেন, অনেকগুলো বছর কেটে গেল, তাই না? আপনিও দেশ ছেড়ে চলে গেলেন সুদূর আমেরিকায়, অনেকগুলো বছর আপনার ওখানে কেটেছে।
তো ফেলে আসা দিনগুলোর কথা মনে হয় না? খুব মনে হয়, ফেলে আসে দিনগুলো মনে হয়। তবে আমার খালি মনে হয় হুম। এই তো সেদিন আমি গান গেলাম, এই তো সেদিন আমি এফডিসিতে গান করলাম। আমি বাংলাদেশকে খুব মিস করি, কিন্তু গানগুলো মিস করি না। আমি প্রায় গানগুলো শুনি এবং গাই গুনগুন করে। বিশেষ করে আমার মেয়ে বলে, মা তুমি হারমোনিয়াম নিয়ে বসো, প্র্যাকটিস করো। আমি কিন্তু প্র্যাকটিস করি রেগুলার। মেয়ে খুব যত্ন করে আমার গানের ব্যাপারে, বিশেষ করে যে মা তুমি সবসময় গান প্র্যাকটিস করবে। দিদি, আপনার ছেলে মেয়েরা মাঝে মাঝে দেখি তারাও গান করে। হ্যাঁ, আমার বড় ছেলে গান করে, গান লেখে। উপল সে খুব ভালো আঁকেও। ও গানের সাথে খুব তার গান পাগল। অনেক গান পাগল, মানে গান পাগলের জন্য সে তো এখানে দেশ ছেড়েই যাচ্ছে না, সে আমেরিকাতেই যাচ্ছে না, এখানে গান নিয়েই পড়ে আছে। আচ্ছা, তো এই আর কি, মায়ের মতো গান পাগল। হ্যাঁ রাইট। যাহার সঙ্গে প্রীতি করো দেবে, তাহার সঙ্গে প্রেম। তোর জন্য আমি বন্য আকাল অনুভব করে সব। দুই ছেলে ওরাও গান করে, তবে ওরা গিটার বাজায়, বিশেষ করে মেজোটা গিটার বাজায়, ছোটটা ড্রাম বাজায়। সব সঙ্গীতের সাথে আছে। আমার মেয়ে কিন্তু গান করে, সুন্দর গান করে। আপনার গাওয়া গানগুলো করে কিন্তু। হ্যাঁ, আমি মাঝে মাঝে শুনি, সুন্দর গান করে। যদিও আমেরিকাতে সে একটা ভালো পদে আছে, তাই না? হ্যাঁ, ডাক্তার তো, সে ডক্টর। অনেক বিজি থাকে। দিন যায় রাত যায় কি করে, ফাগুনের ফুল ভেবে ভুলে। অনেকদিন পর, প্রায় 10 বছর পর আপনি আসছেন দেশে। না, 7 বছর পর। 7 বছর পর কেমন দেখছেন আমাদের দেশটাকে? আমাদের দেশটা তো অনেক সুন্দর হয়েছে। মেট্রো রেল থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, দেশের অনেক পরিবর্তন। এবং সংস্কৃতি ব্যাপারটা আমার মনে হচ্ছে আরো ছড়িয়ে গেছে, আরো সুন্দর হবে ভবিষ্যতে, এটাই আশা করছি। নিরাপদ বোধ করছেন? হ্যাঁ, অবশ্যই নিরাপদ বোধ করছি। বর্তমানে এখন বিশেষ করে হ্যাঁ, ইলেকশনের পরে অনেক নিরাপদ বোধ করছি। মানে একটা স্বস্তি নিঃশ্বাস ফিরে এসছে এবং শান্তি। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের দিশায় তুমি আমার অহংকার। ভালোবাসাটা তো অপরাধ না, তাই না? তো আপনি আপনার যে পরিবারে জন্ম হয়েছে হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু আপনি বিয়ে করেছেন মুসলিম নাকি? হ্যাঁ। তো অনেকের মনে একটা কনফিউশন থাকে যে দিদি কোন ধর্ম পালন করে। আমি আসলে সত্যি কথা বলতে কি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তবে আমি ভাই বোন হিন্দু, ওটা তো ভুলতে পারি না। তবে আমি মানব ধর্ম পালন করি। মানব ধর্ম, মানুষকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি মানুষকে। কি লিখি তোমায়, কি লিখি তোমায়। একটা গান জনপ্রিয় হওয়ার পেছনে এটা অবদান কার বেশি থাকে? একজন গীতিকারের, না সুরকারের, না একজন কণ্ঠশিল্পী? বলেন তো। তিনজনেরই থাকে, কারণ কম বেশি নাই। না, কম বেশি নাই। কারণ প্রথমে গানটি লিখেছেন যিনি, তার কিন্তু 100% উনি লিখেছেন। তারপর যে সুর করেছেন তিনিও 100%, এবং যে গেয়েছে সেও 100%। আলাদা করতে পারি না, সত্যি কথা বলতে কি, সবকিছু সমন্বয়ে একটি গান। কিন্তু এখানে কেউ একজন যদি স্লিপ করে তাহলে গানটা হবে না। চোখে আমার প্রেমের কাজল, কণ্ঠে আছে গান, ভালোবাসার মন্দির আছে কে রাখে সন্ধান। যেহেতু আপনি একজন কণ্ঠশিল্পী, আপনার কত ভক্ত, কিন্তু আপনার প্রিয় শিল্পী কারা? আমার প্রিয় শিল্পী তো লতা মঙ্গেশকর, আশা ভোসলে, বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী রহমান, আর ছেলেদের মধ্যে সৈয়দ আব্দুল হাদী আমার খুব প্রিয় শিল্পী। সাবিনা রুনা আমাদের দেশের মধ্যে একটা যেন, মানে কি বলবো, মুদ্রার এপিঠ ওপিঠ। হ্যাঁ, দুজনকে যদি বলি, আপনি এটাকে কিভাবে? আসলে দুজন দুই রকম গান করেন। তো আমি কিন্তু বেশি ভক্ত সাবিনা ইয়াসমিনের, কারণ ওনার গলা যে সুরটা আমার খালি মনে হয় কোকিলের সুর, একদম কোকিল কণ্ঠী।
আর রুনা আপা উনিও ভালো গান করেন, অবশ্যই ভালো গায়, হ্যাঁ। এবং উনার অনেক ভক্ত, আমিও ভক্ত। তবে আমি বেশিরভাগ সাবিনা ইয়াসমিনের গানই শুনি এবং পছন্দ করি। তাই আমরা সখী দুটি পাখি রয়েছি এক ডালে। আরেকজন আমাদের শিল্পী আছেন শাহনাজ রহমতুল্লাহ খান। ওরে বাবা, ওনার কথা বলতেই ভুলে গেলাম। ওনার গানের জন্য আমি পাগল ছিলাম, তাই এবং ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। এত ভালো মহিলা, এত বড় মনের মহিলা, মানে কি বলবো। উনার সাথে যারা মেশে নেয় তারা বুঝতে পারবেন, দেখলে মনে অহংকারী, কিন্তু উনি খুবই সহজ সরল ছিলেন, এবং উনার কাছে আমি গানও শিখেছি কিছু। তাই আর দিদি, আপনি তো শুধু যে একজন কণ্ঠশিল্পী তা না, আপনি কিন্তু অনেক সিনেমা প্রযোজনা করেছেন। হ্যাঁ হ্যাঁ তো করেছি। এই বিষয়ে কিছু শুনতে চাই। অনেক সুপারহিট সিনেমা। হ্যাঁ, ওটা আসলে যেহেতু আমি গান পছন্দ করি, সেজন্য আমি চেয়েছিলাম কয়েকটা ছবি প্রযোজনা করব, এবং ছায়াছবির দিকেও আমার ঝোঁক ছিল। ছায়াছবি গান গেয়ে আমি প্রচুর নাম করেছি, আর নিজের ছবি করাতে আমার সুবিধাও হলো, কিছু গান গাইতে পেরেছি দর্শক শ্রোতাদের জন্য, এবং অনেক ভালো গান, হিট গান দিয়েছি। এই যে ছায়াছবিগুলোর নামগুলো একটু মনে আছে আপনার কাছে? হ্যাঁ, ছায়াছবি, প্রথম ছায়াছবি ছিল প্রিয় তুমি, যেটা তুমি এমন কোনো কথা বলো না, ওই ছবির গান। তারপরে ছিল বাজিগর, তারপর ছিল আশা আমার আশা, তারপর ছিল জুয়ারি, আর বাকিগুলো মনে পড়ছে না। অনেকগুলি, আমি প্রায় 10-12টা ছবি ঋতুপর্ণা ছিল যে, ওইটা তো করেছেন না? ওটা ইয়ে, হ্যাঁ ওটা ছিল সাগরিকা। হ্যাঁ, সুপার হিট। হ্যাঁ, ওটা তো আপনি প্রযোজনা করেছেন ছবি? আমি প্রোডিউসার ছিলাম। বাবা, এটা তো সুপার হিট একটা ছবি। এটাও সুপার হিট, আর প্রথম ছবিটা প্রিয়তমী সুপার হিট একদম। আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমার। দিদির এখন ফ্যামিলি তো অনেক বড় হয়েছে, নাতনি মিলে কতজন নাতি নাতনি? আমার নাতি নাতনি, দুটো নাতি, দুটো নাতনি, ওরা বড় হয়ে গেছে। 4 নাতি নাতনি। 4। হ্যাঁ, ওদের মাঝেই আপনি থাকেন, আমেরিকাতে বসবাস করেন। থাকি, ওদেরকে আমি আদর করি, ওদেরকে খাওয়াই, যত্ন করি, আমার খুব ভালো লাগে। আর নাতি নাতিরা আমাকে ভীষণ ভালোবাসে, খুব মিস করে। আমি যে বাংলাদেশে এসেছি, প্রায় প্রতিদিনই ফোন করে আমাকে, বিশেষ করে ছোটটা, ওর নাম হলো সাবায়া, ওর বয়স 6 বছর বয়স। এখনই সে বলে, মনি আই মিস ইউ। ওরা আমাকে মনি ডাকে। কেমন কাটে আমেরিকা জীবন? মানে কি বলবো, থাকে না যে বাংলাদেশে আপনার গান বাজনা শিল্পীদের মানে সান্নিধ্য, সেখানে একাকিত্ব মনে হয় না? একাকিত্ব মনে হয় না, এই জন্য মেয়ে তো আমাকে খুব সঙ্গ দেয়। আর বাসায় তো ওরা 2টোর সময় স্কুল থেকে চলে আসে, আমার নাতি চলে আসে, তখন আবার ভরপুর ঘরটা, ওরকম একাকিত্ব ফিল করে। তবে এটা ঠিক, আমি বাংলাদেশকে খুব মিস করি। বাংলাদেশের মতো এরকম যে সবসময় গান নিয়ে বিজি থাকতাম, কিছু না কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। হয়তো এখানে যেতাম, ওখানে যেতাম, বিটিভিতে প্রোগ্রাম করতাম, অন্যান্য চ্যানেলে গান করতাম, রেডিওতে গান করতাম, আমাদের অনেক ব্যস্ততা ছিল। সেটা এখন তো নেই। এটা তো চাওয়াও তো ঠিক না, কারণ ওইখানে তো সেরকম কোনো বাঙালিই নেই। যা বাঙালি আছে প্রায় 2 ঘন্টা দূরের রাস্তা, ওখানে যেতে হবে। তারপরেও আমি গান প্র্যাকটিস করি, তো আমার খারাপ লাগে না, আমি এনজয় করি, গানের মধ্যেই থাকি। ও দুটি হাত চিরদিন থাক হয়ে মোর গয়না, 7 রাজার ধনেও তোর তুলনা হয় না। তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জল টুকু ফেলো না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। তো আবার 7 বছর পর আসলো। তো এত বছর পর আসলো সেই দিদি,
আমার কাছে একই রকম লাগছে। সেই Thank মিষ্টি you. হাসি, হ্যাঁ সেই মিষ্টি হাসি, ওনার দীঘল কালো চুল ছিল। দিদিকে দেখে একেবারে আমি মুগ্ধ। মুগ্ধ এবং আমি সব ভুলে গেছি। ভালোবেসে তোমায় মিটে না আমার মনের সাথ। দিদি, আপনার যে অসংখ্য ভক্ত আছে, শ্রোতা আছে, সামনে আপনাকে দেখছে, আপনার কথাগুলো এতক্ষণ ধরে শুনলো, যদি আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনারা আমার গান পছন্দ করেন এবং ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন, এটা আমার জন্য একটা পরম পাওয়া। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আমার গানকে ধরে রাখতে পারি এবং ভালোভাবে গান গাইতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি। নিশ্চয়ই দিদি, যেতে যেতে একটা কথা বলি, আপনি সবসময় গানের মধ্যেই থাকবেন এবং দেখা দিবেন, কারণ মাঝখানে একটা গুজব উঠেছিল, হ্যাঁ 5 বছর আগে বোধ হয়, হ্যাঁ 3-4 বছর কিংবা এরকম, যে উমা খান পৃথিবীতে নেই, বেঁচে নেই। হ্যাঁ, আমি এরকম শুনেছিলাম, তার মানে আমার হাতটা বেড়ে গেল আর কি, আমি আর অনেকদিন বাঁচবো। এরকম একটা, কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে উনি কি বেঁচে আছে, অনেকে মনে করতো যে পৃথিবীতে নাই, মরে গেছে হয়তো। আসলে কোনো হ্যাঁ সারা শব্দ ছিল না, তো চুপচাপ ভাবছে মরেই গেছে। দিদি, আমাকে কি বলবেন বলেন এখন, ও সব শেষে। তোমাকে তো এটাই বলবো যে তুমি এসছো মনে করে আমার ইন্টারভিউ নিচ্ছ, আর সবচেয়ে বড় কথা তোমার সঙ্গে এতদিন পর দেখা হলো, তুমি আমাকে ভুলোনি, তুমি একটা সুইট মেয়ে। আর আমি তোমাকে বরাবরই খুব ভালোবাসতাম, আর তোমার সঙ্গে আমার কত ছবি, কত স্মৃতি, সেই বিটিভিতে বসে আমরা কত গল্প, আমি তোকে গান শোনাতাম, তাই না বিটিভিতে অনেক গান শোনাতেন। তুমিও করতে গান, তুমি তো গান গাইতে পারো, তুমিও করতে গান। দিদি, আপনি যা এত সুন্দর সুন্দর গান করতে, আপনার সাথে সাথে আমার সাথে তুমিও করতে গান করতাম, হ্যাঁ। তো মনে আছে আমার। তো তোমাকে কি ভোলা যায়? সেটাই দিদি, যেহেতু আমি ভুলিনি, হ্যাঁ আমি ভুলিনি এটা বলতে পারি, তো আমিও ভুলিনি। নেশা লাগিল রে বাঁকা দুনয়নে, নেশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে। তো দর্শক, দেখলেন আজকে এত সুন্দর মিষ্টি মধুর আলাপচারিতায় আমরা দুজন একদম মগ্ন ছিলাম। আমাদের প্রিয় শিল্পী উমা খান আপনাদের কত সুন্দর সুন্দর স্মৃতিচারণমূলক গল্প শোনালো, উনার নিজের কথা না বলা অনেক কথা আমরা শুনলাম, তাই না? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শিল্পীর জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আমরা উমা দিদির কাছ থেকে আরও ভালো ভালো গান শুনতে পারি, আরও যেন নতুন কিছু আমরা গান শুনতে পারি, কারণ কণ্ঠটা না, আপনার কণ্ঠ দিদি মনে হয় যেন কোনো চেঞ্জ নাই এখনো। সেই আরেও প্রাণের রাজা গানটা যখন গেয়েছিলেন সেই 73-তে তো না, হ্যাঁ, 73 সেই কণ্ঠটা মনে হয় যেন আজও অমলিন, এরকম। ওই যে আমি রেগুলার প্র্যাকটিস করেন সেই জন্য। আরে ওর প্রাণীর রাজা দুলেন হবে নাকি দিদি? কষ্ট প্রাণীর রাজা তুমি যে আমার, পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর, আরে ও প্রাণীর রাজা। বাবা, একদম আর কিছু চাই না। হ্যাঁ, অনেক ধন্যবাদ দিদি, ভালো তোমাকে থাকবেন। অনেক ধন্যবাদ, তুমিও খুব ভালো থেকো, সুন্দর থেকো, তুমি বরাবরই সুন্দর ছিলে, আরো সুন্দর থেকো। অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমার জন্য শুভকামনা।